আপা বিশ্বাস কর, আমি দুলা ভাইকেই দেখছি সাইমা আপার সাথে। তোর চোখের ডাক্তার দেখা। ইফতিকাল মিটিংয়ে ছিল। আজে বাজে কথা বলিস না তো। আপা আমি কি তোমাকে মিথ্যে কথা বলবো? আমার স্বার্থ এতে কিসের? এত কিছু বুঝি না। আমাকে ফার্দার এই ধরনের কথা বলবি না। ইফতি কি আমি জানি, আমাকে এসব শেখাতে আসবি না। ফোনটা ধূপ করে কেটে দিলাম। মেজাজটাই খারাপ হয়ে গিয়েছে। ইফতির ব্যাপারে আমি একটা আজে বাজে কথাও শুনতে পারি না, সহ্য হয় না। আমার ছোট ভাই কাকে না কাকে দেখে এমন বিশ্রী একটা দোষ দিল ইফতির। ও যদি জানতে পারে কতটা কষ্ট পাবে। আর সাইমা, ইস, আমার ছোটবেলার বান্ধবী, ওকে ইফতি বোনের চোখে দেখে। ও যদি শুনতে পায় যে ওকে আর ইফতিকে নিয়ে আমার আপন ছোট ভাই বলেছে তাদেরকে নাকি ও গাড়ি থামিয়ে রাস্তায় খারাপ কিছু করতে দেখেছে, ছি ছি, আমার মুখটা কই থাকবে? এমন কথা কেমন করে বলি ওকে? না, এই কথা বলা যাবে না ইফতিকে। ও ভাববে আমি অবিশ্বাস করে প্রশ্ন করছি। আমি, সাইমা আর ইফতি একই সাথে ভার্সিটিতে পড়তাম। ইফতি আর আমার প্রেম ছিল সেই শুরু থেকে। তারপর ওর চাকরি আর আমার বিয়ে। সাইমা বেচারি তো নিজের কপালটাই খারাপ। বিয়ে হয়েছিল, জামাই মারধর করত, একসময় ডিভোর্স হয়ে গেল। আমি আর ইফতি ওকে সাপোর্ট করেছি, আর সেই সম্পর্ক নিয়ে এত বাজে চিন্তা ভাবনা, ছি ছি। কলিং বেলের আওয়াজ। ইফতি বাসায় এসেছে। আমি আর এক মুহূর্ত এসব নিয়ে ভাববো না। দরজা খুলতেই ইফতি আমার দিকে তাকিয়ে আছে, এসে জড়িয়ে ধরল। বাবু, সন্ধ্যা এত দেরিতে কেন হয়? আমি তোমার চেহারা দেখার জন্য ঘড়ির দিকে তাকিয়েই থাকি। চাকরিটাই ছেড়ে দেব। আরে পাগল, বলে কি? চাকরি ছাড়তে হবে কেন? আমি কি কোথাও পালিয়ে যাচ্ছি নাকি? তারপরও বউ ছেড়ে অফিস করা অনেক পেন গো, তুমি বুঝবে না। যাই হোক, আজ আমরা বাইরে খাবো। কেন? আমি এত কষ্ট করে রান্না করেছি। ওইটাও খাবো, পরে খাবো। তুমি তাড়াতাড়ি রেডি হও তো। কিন্তু? কোনো কিন্তু নাই, আজ আমরা বাইরে খাবো। আচ্ছা, তুমিও জামা বদলে নাও, আমি রেডি হচ্ছি। আমি বাথরুমেই ঢুকছিলাম, এমন সময় ইফতি হাত টান দিয়ে বলল, ম্যাডাম, আমার সামনেই চেঞ্জ করুন, আমি তো আপনার একমাত্র স্বামী। যা পাগল, কি সব কথা! রেডি হতে দাও, দুষ্টুমি পরে হবে। পরে হবে তো? হ্যাঁ হবে, এখন ছাড়ো। আমি হাসতে হাসতেই শেষ। জামা পাল্টাচ্ছি আর ভাবছি ইফতি যে আমাকে কত ভালোবাসে তা শুধু আমিই জানি। একদিনও আমার সাথে কোনো ঝগড়া করেনি বিয়ের পর। আমার সব রাগ ভালোবাসাকে এত সহজে মানিয়ে নিয়েছে। আর সেই ইফতিকে নিয়ে আমার ভাই কিভাবে এমন একটা কথা বলল? আমি রেডি হয়ে বের হওয়ার পর ইফতির প্রথম কথা, ইস, আমার পরীটাকে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে আজকে তোমাকে এক জায়গায় বসিয়ে মন ভরে দেখি। আর কোনোদিন সুন্দর লাগে না বুঝি? সব সময় লাগে। আমার বউ সবচেয়ে সুন্দর। এখন তুমি রেডি হচ্ছ না কেন? শার্ট বদলাবে না? না, শার্ট বদলানো লাগবে না। আচ্ছা শোনো তনু। বলো। তোমাকে আজ অনেক সুন্দর লাগছে। তুমি এত ঢং কোথা থেকে পাও বলো তো? হায় রে, সত্যের দাম নেই। না নাই, চলো বের হও। আমরা কই যাব? তুমি যেখানে বলবে। চলো। আমরা বের হয়ে গেলাম। পুরো বাসায় আমরা দুইটা প্রাণীই থাকি। একটা ছোটা বুয়া আছে, কাজ শেষে চলে যায়। আমার শ্বশুর বাড়ির মানুষ থাকে গ্রামের বাড়িতে, শ্বশুর নেই। শাশুড়ি সেই ভিটা ছেড়ে এক বিন্দু নড়তে নারাজ। তাই আমরা নিজেরাই সংসার বেঁধে নিয়েছি। আমার খুব পছন্দের একটা রেস্টুরেন্টে ইফতি আমাকে নিয়ে গেল। যখন প্রেম করতাম এখানেই ঘন্টার পর ঘন্টা পার করে দিতাম দুজন মিলে। আজ এখানে বিয়ের পর প্রথম আসলাম। রেস্টুরেন্টে ঢুকতেই সবাই বলে উঠল, হ্যাপি অ্যানিভার্সারি মিসেস ইফতি। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। সম্পূর্ণ রেস্টুরেন্টে শুধু আমি আর ইফতি কাস্টমার। বেলুন, মোম আর ফুল দিয়ে সাজানো। অর্থাৎ ইফতি আগে থেকেই সেসব প্ল্যান করে রেখেছিল। একটা টেবিলে কেক রাখা। এসব কিছু দেখে আমি ইফতিকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। তোমার সব মনে ছিল? আমি ভাবছিলাম কাজের চাপে ভুলে গিয়েছো। কিভাবে ভুলি এই দিনের কথা, যেদিন তোমাকে আমি আমার করে পেয়েছি? এই যা, একটা ভুল হয়ে গিয়েছে। কি? আমার জন্য গিফট নাওনি সেটা? এটা তো আছেই, আর একটা ভুল করেছি। কি?
আমাদের বিয়ের দিনই তো সাইমার জন্মদিন, আমি ভুলেই গেছিলাম। দাঁড়াও, ওকে একটা উইশ করে নি। আহা, পরে করো, আসো কেক কাটো। 2 মিনিট জান, একটু অপেক্ষা করো। ইপ্তি গিয়ে বসলো। আমি সাইমাকে ফোন দিলাম উইশ করতে। দোস্ত, হ্যাপি বার্থডে। থ্যাঙ্কস। কেমন আছিস? এই তো দোস্ত, ভালোই। সরি, একটু লেট হয়ে গেল রে। আরে না, ঠিক আছে। তুই কি বাইরে? হ্যাঁ রে, ইপ্তি নিয়ে এসেছে বাইরে। আজ আমাদের বিবাহ বার্ষিকী, ভুলে গেছিস? ও হ্যাঁ, তাই তো। আরে তোকে কি বলবো, আমিই তো ভুলে গিয়েছিলাম। ইপ্তি সন্ধ্যার পর থেকে একের পর এক সারপ্রাইজ দিয়ে আমাকে পাগল বানিয়ে ফেললো। ও, ভালো তো, সুন্দর সময় কাটা। রাখি আমি। আচ্ছা। ফোন কেটে আমি আর ইপ্তি একসাথে কেক কাটলাম। ইপ্তি শুরু থেকেই খুব রোম্যান্টিক, আমি একটা ভ্যাবলা। এসব যে কেন আমাকে দিয়ে হয় না, বুঝি না আমি কেন এমন। আমরা একসাথে ডিনার করলাম, এরপর কিছুক্ষণ গাড়িতে ঘুরলাম, অনেকগুলো ছবিও তুললাম। ব্রিজে দাঁড়িয়ে ইপ্তি আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা তনু, তুমি কি চাও? কোন ব্যাপারে? গিফট কি চাও পাগলি? ওহো, সরি সরি। আমি চাইলে তুমি দেবে? হ্যাঁ দেবো তো, বলো। ইপ্তি, আমাদের বিয়ের 2 বছর হলো, আমরা কি বাচ্চার ব্যাপারে প্ল্যান করতে পারি? ইপ্তি আমাকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ অবশ্যই পারি তনু। আমি নিজেও চাইছিলাম আমরা এখন একটা বাবু নিই। তুমি আমার মনের কথাটা বলেছ। এই বলে ও আমার কপালে চুমু খেলো। আমি অনেক সৌভাগ্যবতী, তাই ইপ্তিকে আমার স্বামী হিসাবে পেয়েছি। ও অনেক ভালো মানুষ। আমি ওকে যতটা না ভালোবাসি, তার চেয়ে ও আমাকে বাসে। আর কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে আমরা বাসায় চলে গেলাম। বাসায় ফিরে আমি আবারও অবাক। কাজের বুয়ার কাছে বাসার এক্সট্রা চাবি সবসময় থাকে। ওনাকে বলে ইপ্তি লোক দিয়ে আমাদের রুমটা সাজিয়েছে, একেবারে বাসর রাতের মতন। এত সুখ কই রাখি আমি, কই রাখি? আমি কেঁদে ফেললাম। বুয়া যাওয়ার সময় আমাকে ডেকে বলল, বেঁচে থাকো মা, এমন স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। এই স্বামীকে কখনো কষ্ট দিও না। বুয়া না বললেও আমি জানি আমাকে ইপ্তি কতটা ভালোবাসে। এ আমাকে কাউকে বলে দিতে হবে না। বুয়া চলে যাওয়ার পর ইপ্তি আমার পিছনে দাঁড়িয়ে আছে বিয়ের শাড়িটা নিয়ে। তনু, আজ তোমাকে বউ সাজে দেখতে চাই, যাও না একটু সেজে আসো। আজ ইপ্তি জান চাইলেও জানটা দিয়ে দিতাম। আর এত সামান্য শখর? বিয়ের শাড়ি পরতে আমি অন্য রুমে গেলাম। রুম থেকে বের হতেই ইপ্তি আমাকে কোলে তুলে আমাদের শোবার ঘরে নিয়ে গেল। এই তুমি এমন কেন? কেমন তনু? এই যে আমাকে এত ভালোবাসো কেন? তা তো জানি না, ভালো না বেশে উপায় আছে? এখন নামাও আমাকে, ব্যথা পাবা। তোমাকে উঁচু করে ধরার মতন শক্তি বুঝি আমার নেই? এখন থেকে প্র্যাকটিস করছো মরার পর আমাকে লাশ উঁচু করে ধরার? ধুর, একদম এসব কথা বলবে না তনু, ভালো লাগে না। নামো তুমি নিচে। ইপ্তি রেগে গেল। সেই রাগ ভাঙাতে আমাকে কত কি না করতে হলো। কখনো কান ধরে উঠবোস, আবার কখনো গান গেয়ে নেচে তাকে স্বাভাবিক করা হলো। অবশেষে আমরা নানান প্ল্যানিং করে ঘুমিয়ে পড়লাম। রাতটা যতটা না রোম্যান্টিক কাটলো, সকালটা আরো সুন্দর। 2 বছরের বিবাহ বার্ষিকীতে আবার বাসর রাতের আমেজ। চোখ খুলে দেখি ইপ্তি রেডি হয়ে গিয়েছে। সরি গো, আমি আজ উঠতে পারলাম না কেন? তনু, ঘুমাও তুমি, তোমায় উঠতে হবে না। আমি ছোট বাচ্চা না, আমি একা একা রেডি হতে পারি তো। আর আমি নাস্তাও বানিয়েছি। তুমি আরও 1 ঘন্টা ঘুমিয়ে তারপর লক্ষ্মী মেয়ের মতো নাস্তা করবে। আর তোমার জন্য অনেক কষ্ট করে ইউটিউব দেখে আমি ক্ষীর বানিয়েছি। তুমি ক্ষীর বানিয়েছো? বলো কি? হ্যাঁ, সেটাও তুমি খাবে। আজকে বুয়াকে আসতে মানা করেছি, আমি তাড়াতাড়ি বাসায় চলে আসব। এরপর আমরা মুভি দেখতে যাব। ইপ্তি, এত ভালোবেসো না আমাকে জান। আমি তখনও বিছানাতেই শুয়ে আছি। ইপ্তি আমার পাশে এসে বলল, আমি বাসবো না তো কে বাসবে? তোমাকে ভালোবাসবো না তো আর কাকেই বা বাসবো? আমি তোমাকে অনেক ভালোবাসি ইপ্তি, আমিও অনেক ভালোবাসি। এখন আমি অফিসে যাই, তাড়াতাড়ি কাজ শেষ করে ফিরি, তারপর আবার আদর হবে। তুমিও একটু রেস্ট নাও, আদর পেতে পেতে ক্লান্ত হয়ে যাবা। যা ফাজিল, যাও যাও তাড়াতাড়ি যাও। ইপ্তিকে আমি গেট পর্যন্ত এগিয়ে দিতে গেলাম। শাড়ি কোনো রকমে এক পেঞ্চ দিয়ে বিছানা থেকে নেমেছিলাম। খুব ক্লান্তি লাগছিল। ভাবলাম শাওয়ার নিয়ে আগে নাস্তা করি, তারপর কিছুক্ষণ আবারও ঘুমাবো। এমন সময় আবার কলিং বেলের আওয়াজ। নিশ্চয়ই ইপ্তি কিছু ফেলে গিয়েছে। দৌড়ে দরজা খুলতেই দেখি সায়মা।
আরে দোস্ত, তুই এত সকালে? এই তো মনটা ভালো ছিল না, তাই ভাবলাম তোর সাথে একটু দেখা করে যাই। আমার শাড়িটা তখন শুধু শরীরে পেঁচানো। সাইমা যত ভালোই বান্ধবী হোক না কেন, কেমন লজ্জা লাগছিল আমার। কি ভাববে ও? আমি লজ্জায় লাল টুকটুক। দোস্ত, একটু বসবি? আমি একটু শাওয়ার নিয়ে আসি, তারপর একসাথে নাস্তা করব। তুই এই অবস্থায় নাস্তা বানিয়েছিস? আরে না রে, ইপ্তি বানিয়েছে সব। আজকে তো সে আমার জন্য স্পেশাল ক্ষীর রান্না করেছে। ও ভালো। তোদের ভালোবাসা দেখলে আমার খুব হিংসা হয়। মন খারাপ করিস না, দেখিস তোর ইপ্তির চেয়েও লক্ষ্মী বর আছে কপালে। বুঝলাম। তুই তো মন খারাপ করে আছিস, দাঁড়া, তোকে ইপ্তির বানানো ক্ষীর খাওয়াই। তুই খাবি না? খাবো, আগে তুই খা। আর বল, আমার বরের হাতের ক্ষীর কেমন? আমি চামচ দিয়ে পেয়ালায় তুলে ক্ষীর আনলাম সায়মার জন্য, নিজের হাতে সায়মার মুখে তুলে দিলাম। সায়মা ক্ষীর শেষ করে বলছে, ভালো রান্না করেছে, মজাই হয়েছে। হায় রে, আমি এখনো খেলাম না একটু। আমি একটু ব্রাশ করে আসি, তুই বসে টিভি দেখ। একটু পানি দে তো। আমি পানি আনতে গেলাম রান্নাঘরে। পানি হাতে ফিরে এসে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সায়মা মাটিতে লুটিয়ে আছে, ওর মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। আমি এক চিৎকারে ডেকে উঠলাম, সায়মা, কি হয়েছে তোর? সায়মা গোঙাচ্ছে, কিছুই বলতে পারছে না। আমি মোবাইল খুঁজে চলেছি আমার, কিন্তু কোথাও পাচ্ছি না। মোবাইলটা গেল কোথায়? কাল রেস্টুরেন্ট থেকে ফেরার পর মোবাইল বের করা হয়নি ব্যাগ থেকে। হারিয়ে ফেললাম না তো? এখন কি করব আমি? সায়মা গোঙাচ্ছে, হয়তো কিছু বলতে চাইছে। ওর ব্যাগে হাত দিলাম মোবাইল বের করে ফোন নেওয়ার জন্য। ফোন বের করতেই স্ক্রিনে ভেসে উঠল ইপ্তির নাম্বার। আমি তাড়াহুড়োতে ফোন রিসিভ করতেই ইপ্তি বলল, সায়মা, তুমি এখন আমার বাসায় যেও না। সব প্ল্যান মোতাবেকই হচ্ছে, কেন সব নষ্ট করতে উঠে পড়ে লেখেছো? আমি এপাশ থেকে কোনো আওয়াজ করতে পারছিলাম না, গলা শুকিয়ে আসছিল। নিজের কানকে বিশ্বাস দিতে পারছিলাম না। ইপ্তি ফোনটা কেটে দিল। আমার ঠিক সামনে সায়মা মাটিতে পড়ে গোঙাচ্ছে। আমি ওর দিকে একবার তাকালাম, এরপর ওর পাশ থেকে উঠে সোফায় গিয়ে বসলাম। সায়মার ফোনে সেই শুরু থেকে একটা পাসওয়ার্ড, সেটা আমার জানা ছিল। সেটা হলো ওর জন্মসাল। তাই ফোনের লক খুলতে খুব বেশি কষ্ট হয়নি। ফোনের কল হিস্ট্রি থেকে শুরু করে সব কিছুতে ইপ্তির মেসেজ, কিছু পার্সোনাল ছবি, আরও কত কি। আমি গত রাতের মেসেজ পড়ছিলাম ইপ্তি আর সায়মার। বউ নিয়ে খুব মজা করার প্ল্যান হচ্ছে। আর আমার আজ জন্মদিন ইপ্তি, তুমি আমাকে রেখে ওর কাছে? তুমি না আমাকে ভালোবাসো? কিভাবে কষ্ট দিচ্ছ আমাকে? সায়মা, সব সময় জিদ ভালো লাগে না। আমি যা করছি, যা করব, সব আমাদের জন্য। তুমি আমাকে ভুল বুঝো না সুইটহার্ট, প্লিজ। আমার প্ল্যান অনুযায়ী আমাকে এগোতে দাও। আমি বিয়ের শাড়ি দিয়ে চোখ মুছছি আর মেসেজগুলো পড়ছি। এদিকে সায়মার গোঙানি বেড়ে গেল, কিন্তু আমার তাতে এতটুকুও মনোযোগ নেই। আমার মনোযোগ তখন মেসেজে। আমি যখন অন্য রুমে বউ সাজতে গিয়েছিলাম, তখন ইপ্তি সায়মার সাথে কথা বলছিল মেসেজের মাধ্যমে। আমি তোমাকে আর এক বিন্দুও বিশ্বাস করি না ইপ্তি। তুমি তনুকে নিয়ে বাইরে গিয়েছো, তাকে সারপ্রাইজ পার্টি দিচ্ছ। বাহ, দারুণ তোমার ভালোবাসা। সায়মা, প্লিজ তুমি শান্ত হও। কালকের মধ্যে সব ঠিক হয়ে যাবে। স্ত্রীর সাথে বাসর করে আমার সাথে কি ঠিক করতে চাইছো তুমি? আমি আর সইতে পারছি না। আমি বললাম তো সব ঠিক হয়ে যাবে। সায়মা সারা রাত হয়তো তার অবৈধ প্রেমিকের সাথে তার বৈধ স্ত্রীর মিলনে ঘুমাতে পারেনি, তাই খুব ভোরে চলে আসলো আমাকে দেখতে। সায়মার শেষ মেসেজ আমার বাসায় বসে ইপ্তিকে পাঠিয়েছিল, তনুর গায়েও কি আজ আদরের দাগ বসেছে, যেমনটা আমার গায়েও বসাও। আমি এসেছি তোমার বাসায় সব দেখতে। আমার শরীর তখন কাঁপছিল, আমার সব কিছু ধোঁয়া ধোঁয়া লাগছিল। সায়মার নাক বেয়ে রক্ত পড়ছে, হয়তো একটু পানি পান করলে আরাম পেত, কিন্তু আমার আর এতটুকু মায়া লাগছে না। আমি খুব আরাম করে আমার শরীরে আতখোলা বিয়ের শাড়িটা জড়িয়ে সোফায় বসে সেই দৃশ্য দেখছি, যে জায়গাটায় আমার লুটিয়ে পড়ার কথা ছিল। আমার বৈধ স্বামী তার অবৈধ প্রেম ও প্রেমিকার জন্য আমাকে মেরে ফেলতে চেয়েছিল। আমার মোবাইলটা ইচ্ছে করেই লোকানো হয়েছিল, যাতে আমি ফোন করে কারোর কাছ থেকে সাহায্য না চাইতে পারি। চোখের সামনে ভেসে উঠছে শুরু থেকে শেষ মুহূর্তের সব কিছু, গত রাতের কথাগুলো। বাচ্চা নেওয়ার প্ল্যানটাও তাহলে অভিনয়? আমি কান্না করতে চাইছি চিৎকার করে,
কিন্তু শক্তি পাচ্ছি না। সাইমা একটু একটু করে দম ছাড়ছে, আমি মনোযোগ দিয়ে দেখছি। আমার চোখ লাল, সম্পূর্ণ আওয়াজবিহীন চোখ দিয়ে পানি পড়ছে। ঠিক তখনই ইপ্তি সাইমার নাম্বারে কল দিল। কলটা রিসিভ করলাম আমি। সাইমা, তুমি কিন্তু আমার বাসায় যেও না, প্লিজ প্লিজ। আরে চুপ কর ইপ্তি, সাইমা ঘুমাতে যাচ্ছে, আস্তে কথা বলো। ওর নাক দিয়ে বেরিয়ে পড়া রক্তগুলো তোমার প্রতি আমার অন্ধবিশ্বাসের প্রমাণ দিচ্ছে। তুমি ক্ষীরে চিনির বদলে ভুলে বিষ মিশিয়ে ফেলেছিলে, যেভাবে মিলিয়েছ আমার বিশ্বাসে বিষ। তনু, কি বলছে এসব? সাইমা কই? আমি ফোনটা কেটে দিয়ে আবার আগের মতন আরাম করে সোফায় বসে সাইমার আধমরা শরীরের দিকে তাকিয়ে রইলাম আর বললাম, আস্তে আস্তে মরে যা আমার সামনে। যেভাবে আস্তে আস্তে আমার সংসারে ঢুকে সব আস্তে আস্তে নষ্ট করেছিস, ঠিক সেইভাবেই আস্তে আস্তে মরে যা। সাইমা একটা বড় দম ছেড়ে বিদায় নিল। ওর বিদায়ের পর ওর চেহারায় ভেসে উঠেছিল ইপ্তির দেওয়া বিশ্বাসঘাতকতাগুলো। বিশ্বাসটা একটু বেশিই করেছিলাম। আমার চোখ বেয়ে শুধু পানিই পড়ছে, কিন্তু চিৎকার দিতে গিয়েও পারছি না। সাইমার মৃত্যুর সাথে আমার বিশ্বাসের অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘটল। ইপ্তি সাইমার মোবাইলে ফোন দিয়েই যাচ্ছে। আমি চোখ মুছে আবার সাইমার দিকে তাকিয়ে আছি। পরনে আমার বিয়ের শাড়িটা, যা আতখোলা আমার শরীরে। আমি সোফায় আর মাটিতে নিথর হয়ে পড়ে আছে আমার বিশ্বাসঘাতক স্বামীর অবৈধ প্রেমিকার লাশ। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।